Hello guys, welcome back to my channel Sahi Teaching. Hello guys, welcome back to my channel Sahi Teaching. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহিস টিচিং। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আগের ক্লাসে আমরা ক্লাস 7-এ নিচে করি 1.1-এর 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো কিন্তু ডিসকাস করেছিলাম। তো আজ আমরা তার পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করব। তো দেখো 6 দাগের অঙ্কটাতে কি বলছে সেটা আমরা করব, ঠিক আছে? তো দেখো, কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য 2.25 টাকা হলে ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত টাকা হিসাব করি। তাহলে আমি বলেছিলাম আগের ক্লাসে যে আমাদেরকে এরকম অঙ্ক করার জন্য 4টি স্টেপ ফলো করতে হবে। তোমরা যারা ভিডিওটা দেখোনি তারা কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করতে পারো, ঠিক আছে? তাহলে তোমাদের এই ক্লাসটা বুঝতে আরও সুবিধা হবে। তো চলো আমরা এই অঙ্কটা নিয়ে ডিসকাশন শুরু করি। তো 6 দাগের অঙ্কটাতে, ঠিক আছে, প্রথমে আমাদের ফার্স্ট স্টেপ ছিল, ঠিক আছে, যে গণিতের ভাষায় সমস্যাটি হলো সেটা লিখে নাও। গণিতের ভাষায় সমস্যাটি হলো, ব্যাস, ফার্স্ট স্টেপ কমপ্লিট। সেকেন্ড স্টেপের মধ্যে কি বলেছিলাম, যে যেটা দুটো থাকবে সেটা বাম দিকে, আর যেটা একটা থাকবে বা যেটা আমাদেরকে বের করতে বলেছে সেটা কিন্তু ডান দিকে। তো কি বের করতে বলেছে? অংশের মূল্য কত টাকা, তাহলে টাকা বের করতে বলেছে, তাহলে টাকাটা হবে আমাদের ডান দিকে। আর যেটা দুটো দিয়েছে, যেমন হচ্ছে সম্পত্তির অংশ, হ্যাঁ, তাহলে সেটা আমাদের দুটো দিয়েছে, 5/7 অংশ আর 2/7 অংশ। তাহলে সম্পত্তির অংশ, ঠিক আছে, তো এটা আমরা লিখে নেব বাম দিকে, সম্পত্তির অংশ, ঠিক আছে, এটা হলো আমাদের বাম দিকে। আর সম্পত্তির মূল্য, এটা আমাদের ডান দিকে হবে, সম্পত্তির মূল্য, এটা হলো ডান দিকে। তো বাম দিকে সম্পত্তির অংশ কত? 5/7। 5/7 অংশের মূল্য কত? 2.825 টাকা, ঠিক আছে। আর 2/7 অংশের মূল্য কত সেটা আমাদেরকে কিন্তু বের করতে হবে, তাহলে এটা মানে জিজ্ঞাসা চিহ্ন। তো সেকেন্ড স্টেপও কিন্তু আমাদের কমপ্লিট, ঠিক আছে। এবার আমরা থার্ড স্টেপের মধ্যে চলে যাব। তো থার্ড স্টেপের মধ্যে কি করতে হবে? আমাদেরকে সম্পর্ক নির্ণয় করতে হবে, ঠিক আছে। 5/7 থেকে 2/7, মানে 7 ভাগের মধ্যে পাচ্ছে 5 ভাগ আর 7 ভাগের মধ্যে পাচ্ছে 2 ভাগ, তাহলে তো কমে গেল। তাহলে সম্পত্তির অংশ যদি কমে যায় বা সম্পত্তির পরিমাণ যদি কমে যায় তাহলে তো টাকাও কমে যাবে। 5/7-এ যদি 2.825 টাকা লাগে, তাহলে 2/7-এ তো কম টাকা লাগবে, ঠিক আছে। তাহলে এই দিকে কমছে, তাহলে এই দিকেও কমবে। আর দুই দিকে যদি কমে তাহলে কি সম্পর্ক? দুই দিকে যদি কমে তাহলে হয় সরল সম্পর্ক। বাড়ছে বাড়ছে সরল, কমছে কমছে সরল, বাড়ছে কিন্তু কমছে ব্যস্ত, কমছে বাড়ছে ব্যস্ত, ঠিক আছে। তো দুটো যদি একই হয় তাহলে সরল, আর যদি আলাদা হয় বা বিপরীত হয় তাহলে কিন্তু ব্যস্ত। তো ব্যাস, এবার আমরা ওটা লিখে নেব যে সম্পত্তির পরিমাণ যদি কমে, সম্পত্তির পরিমাণ কমলে সম্পত্তির মূল্য কমবে, তাই এটা সরল সম্পর্ক।
ঠিক আছে, দুটোই কমছে, সেই জন্য সরল সম্পর্ক। এবার আমাদের থার্ড স্টেপও কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের ফোর্থ স্টেপ, ফাইনাল স্টেপ। তো ফাইনাল স্টেপে কি, তাহলে 5/7 অংশের মূল্য সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য কত? 5/7 অংশের মূল্য হচ্ছে 2.825 টাকা। ঠিক আছে, তাহলে সম্পত্তির মোট পরিমাণের 1 অংশের মূল্য কি হবে? 2.825 কম হবে, তাহলে 5/7 ভাগ হবে, তাহলে 5/7। সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য, তাহলে 1-এর থেকে তো 2/7 বেশি, তাহলে এটা গুণ হয়ে যাবে, তাহলে 5/7 আর এখানে 2/7। তাহলে এটাকে যদি আমরা সহজে ক্যালকুলেশন করতে চাই, তো দেখো 2 আর 2 5 গণিত 5/7 ভাগ আকারে ছিল, গুণ আকারে এলে পরে উল্টে যাবে, 7/5 হয়ে যাবে, আর এটা 2/7 ছিল, 2/7। তো 7 কেটে গেল, 5 দিয়ে কাটাকাটি করব, 5 5 25, তাহলে 25, তাহলে এখানে 3 আর 2, তাহলে 5 6 30, তাহলে এখানে 2 আর এখানে 5, তাহলে 5 5 25। ঠিক আছে, তাহলে 565, আর 565কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 0 3 5 2 10 11, তাহলে কত হবে? 1130 টাকা। ব্যাস, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে এলো যে 5/7 অংশের যদি 2 আর 2 5 হয়, তাহলে 2/7 অংশের মূল্য হবে 1130 টাকা। তাহলে এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে এবার এখানে লিখে নেব যে ওই সম্পত্তির মোট পরিমাণে 2/7 অংশের মূল্য, ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত টাকা? 1130 টাকা। তাহলে ব্যাস, আমাদের কিন্তু হাতের দাগের অঙ্কটাতে কি বলছে এবার সেটা দেখো, যে একটা শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ ছিল। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয়, তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি। 48 জন সৈন্য ছিল, 7 সপ্তাহের খাবার মজুদ ছিল, কিন্তু বলছে যে ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয়, তাহলে সৈন্যের পরিমাণ তো বেড়ে গেল, তাহলে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো করার জন্য আমাদের ফার্স্ট স্টেপ কী ছিল? স্টেপ বাই স্টেপ আমরা অঙ্ক করব। তো প্রথম স্টেপে ছিল গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো গণিতের ভাষায় সমস্যাটি হলো, ঠিক আছে, গণিতের ভাষায় সমস্যাটি হলো। এবার আমাদের যেটা দুটো রয়েছে সেটা বাম দিকে, আর যেটা একটা রয়েছে সেটা ডান দিকে। তো কত সপ্তাহ চলবে, তাহলে সপ্তাহ আমাদের বের করতে বলেছে, মানে এটা চলে আসবে আমাদের ডান দিকে, আর জন মানে সৈন্য সংখ্যা বা জন। ঠিক আছে, তাহলে জন, ঠিক আছে, চলে এলো বাম দিকে, আর দিন সংখ্যা
মানে সপ্তাহ। ঠিক আছে, এটা জন না লিখে লিখো সৈন্য সংখ্যা, ব্র্যাকেটে লেখো জন, বেশি ভালো হবে। ঠিক আছে, বেশি সুন্দর লাগছে এটা। তো সৈন্য সংখ্যা কত ছিল? ছিল 48 জন প্রথমে। কত সপ্তাহের খাবার মজুদ ছিল? 7 সপ্তাহের খাবার মজুদ ছিল। কতজন যোগ দিল? 8 জন সৈন্য যোগ দিল। ছিল কতজন? 48 জন। 8 জন আরও যোগ দিল, তাহলে বাড়বে? হ্যাঁ বাড়বে। তাহলে 48 যুক্ত 8 সমান 56 জন। কত সপ্তাহ চলবে সেটাই তো বের করতে বলেছে, তাহলে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ, এটা ছিল আমাদের সেকেন্ড স্টেপ। এবার আবার আমরা আসবো থার্ড স্টেপের মধ্যে। তো থার্ড স্টেপে কি করতে হয়? সম্পর্ক নির্ণয় করতে হয়। কোন সম্পর্কের মধ্যে রয়েছে এই দুটো, সেই দুটো আমাদেরকে বের করতে হবে। তো দেখো 48 থেকে 56 বেড়েছে না কমেছে? বেড়েছে। তো 48 জনের 7 সপ্তাহ চলে, তো 56 জনের বেশি সপ্তাহে চলবে না কম? 48 জনের 7, তাহলে 56 জনের কম। জন বাড়লে তো খাবার মজুদ যেটা ছিল সেটা তো কমবে। ঠিক আছে, মনে করো তোমাদের বাড়িতে আগে 4টি লোক ছিল, ঠিক আছে, তো 10টি রুটিতে হয়ে যেত। এখন তোমাদের 8টা লোক হয়ে গেছে, ঠিক আছে, আগে 4টা ছিল, 10টা রুটিতে হয়ে যেত। তাহলে এখন 10টা লোক হয়ে গেছে, তাহলে কি 8টি রুটিতে চলবে? মানে 10টি রুটিতে চলবে না, 10 রুটি চলবে না। তো তাহলে তোমরা জটা করে খেতে পেতে আগে, ঠিক আছে, এখন কি বেড়ে যাওয়ার ফলে সেটা কি খেতে পাবে না, তোমাদের কম করে খেতে হবে। তো সেটাই বলছে যে 48 জনের যদি 7 সপ্তাহ চলে, তাহলে ওই খাবার কিন্তু বাড়েনি, খাবার কিন্তু বাড়েনি। ঠিক আছে, তাহলে 56 জন ওই খাবারে কম সপ্তাহ চলবে না বেশি? তো কম। তা লোক সংখ্যা বাড়লে পরে এটা কমবে। তাহলে জন বাড়লে মজুদ রাখা খাবারের দিন সংখ্যা কমবে। জন বাড়লে পরে খাবার মজুদের দিন সংখ্যা কমবে, তাই এটা ব্যস্ত সম্পর্ক। একটা বাড়ছে আর একটা কমছে, তো অপোজিট মানে ব্যস্ত সম্পর্ক। এবার আমাদের আসবে ফাইনাল স্টেপ। ঠিক আছে, ফাইনাল স্টেপ। তাহলে 48 জন সৈন্যের খাবার চলে, খাবার মজুদ আছে 7 সপ্তাহের। 48 জন সৈন্যের খাবারে চলে 7 সপ্তাহ। তাহলে একজন সৈন্যের খাবারে চলে, তাহলে 48 জনাতে 7 সপ্তাহ খেয়েছে, তাহলে একটা সৈন্য যদি খায় তাহলে বেশি দিন খাবে না কম দিন খাবে? তো বেশি দিন খাবে। 48 জনায় যদি 7 সপ্তাহ চলে, তাহলে একজনা যদি খায় তাহলে তো বেশি দিন খেতে পাবে। তাহলে 7 গুণিত 48, বেশি মানে কি গুণ, তো সেই জন্য গুণ করে দিলাম। এবার 56 জন, তো 56 জন সৈন্যের খাবারে চলে, দেখো একজনা খেয়েছিল এত সপ্তাহ, তাহলে 56 জন যদি খায় তাহলে বেশি দিন খেতে পাবে না কম দিন? কম দিন। আর কম মানে কি? কম মানে ভাগ, তাহলে এটা হয়ে যাবে ভাগ 56। তাহলে 7 8 56, 8 6
48, তাহলে কত হলো? 6 সপ্তাহ। তাহলে 56 জন কত সপ্তাহ খেতে পাবে? 6 সপ্তাহ। তাহলে ব্যাস, এটাই হলো আমাদের অ্যান্সার। অতএব ওই পরিমাণ খাবারে ওই পরিমাণ খাবারে 6 সপ্তাহ চলবে। ব্যাস, হয়ে গেল। খুব সহজ ছিল অঙ্কটা। আশা করছি 7 দাগের অঙ্কটাও খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো ঠিক আছে, এবার আমরা নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটার দিকে চলে যাব। তো বন্ধুরা, 8 দাগের অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পারার পর এবার 9 দাগের অঙ্কটাতে কি বলছে সেটা এবার দেখে নাও। 9 দাগের অঙ্কটাতে বলছে যে 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পন্ন করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। মানে 20 জন লোক ঠিক করলো যে 30 দিনে আমরা একটা বাড়ি সারানোর কাজ সম্পন্ন করব, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন অসুস্থ হয়ে পড়লো। ঠিক আছে, তাহলে এই রকম অঙ্ক করার জন্য, ঐকিক নিয়মের অঙ্ক করার জন্য প্রথমে আমরা লিখে নিব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। ঠিক আছে, ফার্স্ট স্টেপ কমপ্লিট। সেকেন্ড স্টেপের মধ্যে এবার বাম দিকে কি যাবে আর ডান দিকে কি যাবে সেটা নির্ধারণ করব। তো জন আছে, জন 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 দুবার আছে, কি বার করতে বলেছে? কত দিনে। তাহলে এখানে হবে দিন সংখ্যা। ঠিক, দিন সংখ্যা। আর এইদিকে চলে আসবে কি? জন সংখ্যা। জনসংখ্যা আর দিন সংখ্যা। তাহলে জনসংখ্যা কত? 20 জন লোক ছিল প্রথমে। 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ করবে, কিন্তু 6 দিন পরে, মানে 30 দিনে। ঠিক আছে, কিন্তু 6 দিন পর। তো এখানে সম্পদ 30 দিনে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। মানে 30 দিনে করতে চাইছিল, কিন্তু 6 দিন পরে। তো 6 বাদ যাবে। ঠিক আছে, নিয়ে হয়ে যাবে 24 দিন। ঠিক আছে, 20 জন প্রথমে ছিল, কিন্তু 8 জন তাদের মধ্যে অসুস্থ হয়ে পড়লো। তাহলে 20 জন তো ছিল, 8 জন অসুস্থ হয়ে পড়লো, তাহলে রইলো 12 জন। এখানে জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, তাহলে জনসংখ্যা 20 থেকে 12 হয়ে গেল, মানে কমে গেল। তাহলে 20 জন লোকের লাগছিল 24 দিন। তাহলে 12 জন লোকের বেশি দিন লাগবে না কম দিন লাগবে ওই কাজটাই করতে? 20 জনে লাগছিল 24 দিন, তাহলে 12 জনের তো আরো বেশি দিন লাগবে ওই কাজটা করতে। ঠিক আছে, তাহলে এখানে দিন, জনসংখ্যা কমছে, তাহলে এখানে দিন সংখ্যা বাড়বে। তাহলে জন কমলে দিন বাড়বে। ঠিক আছে, তাহলে এখানে জন জন কমলে দিন বাড়বে, তাই এটা ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, এবার ঐকিক নিয়মে সমাধান করে পাই। ঐকিক নিয়মে নিয়মে সমাধান করে পাই। ঐকিক নিয়মে সমাধান করে পাই, কি পাই? যে 20 জন লোকের 20 জন লোক কাজটি শেষ করবে 24 দিনে। 20 জন লোক কাজটি শেষ করবে
কত দিনে? 24 দিনে। তাহলে 20 জন লোকের যদি 24 দিন লাগে, তাহলে একজন লোকের তো বেশি দিন লাগবেই। তাহলে বেশি মানে গুণ, তাহলে গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে একজন লোকের যদি এতদিন লাগে, তাহলে 12 জন লোকের তো কম দিন লাগবে। আর কম মানে ভাগ, তাহলে এটাকে ভাগ। তাহলে এবার কাটাকাটি করব। 24 গুণিত 20/12, তাহলে 12 দুগুণ 24, একবারে কেটে গেল। তাহলে 20 দুগুণ 40, তাহলে 40 দিন। ঠিক আছে, 40 দিন হলো আমাদের, এখানে এলো। কিন্তু এবার অঙ্কটা একবার দেখো, বলছে 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে গেল। মানে এই 8 জন লোক কিন্তু 6 দিন পরে অসুস্থ হয়েছে, মানে যেই দিন থেকে শুরু করেছিল তার 6 দিন পরে, মানে 6 দিন অলরেডি আগে কাজ করেছে। আর 8 জন লোক অসুস্থ হওয়ার পর 40 দিন লেগেছে। তাহলে মোট কতদিন লাগলো? অসুস্থ হওয়ার আগে তো 6 দিন লেগেছিল, কিন্তু অসুস্থ হওয়ার পর 40 দিনে কাজটা শেষ করেছে। তাহলে টোটাল টাইম কত লেগেছে? তাহলে অতএব তারা বাড়ি সারানোর কাজটি শেষ করবে 40 + 6 সমান 46 দিনে। মানে প্রথমে 6 দিন কাজ করেছিল, কিন্তু ওই 8 জন লোকজন অসুস্থ হয়ে পড়লো, যখন 12 জন হয়ে গেল তখন 40 দিন লেগেছে। মানে আগে 6 দিন, এখন 40 দিন, সেই জন্য এটা হলো 46 দিন। তাহলে আশা করছি এই অঙ্কটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 9 দাগের তো হয়ে গেল, তো এবার আমরা 10 দাগের অঙ্কটা করব। তো বন্ধুরা, 7 দাগের অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পারার পর এবার সরাসরি আমরা 8 দাগের অঙ্কটাতে কি বলছে সেটা আমরা দেখে নেব। তো একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পরে আরো 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। তো বাকি খাবারে সকলের আর কতদিন চলবে হিসাব ঘুরি। তো প্রথমে আমাদের ফার্স্ট স্টেপ যেটা আছে সেটা করে নেব। গণিতের ভাষায় সমস্যাটি হলো, ঠিক আছে, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি সমস্যা? তো ডান দিক বাম দিক, তো আমাদের কি বের করতে বলেছে? কত দিন চলবে। তাহলে দিনটা হয়ে গেল আমাদের ডান দিকে, আর জন দুবার দিয়েছে, 50 জন 10 জন, তো দুবার দিয়েছে। ঠিক আছে, তো জনটা চলে আসবে আমাদের বাম দিকে। ঠিক আছে, এই 16 দিন আর 10 দিন দেখে তুমি ভেবো না যে জনও দুবার আছে দিনও দুবার আছে, না। তোমাকে যদি দিন দুবার থাকতো তাহলে তোমাকে দিন জিজ্ঞাসা করতো না। তাহলে বাম দিকে আমি লিখে নেব যে নাবিকের সংখ্যা, এটা আমাদের সেকেন্ড স্টেপ। নাবিকের সংখ্যা ব্র্যাকেটে লিখে নেব জন, আর দিন সংখ্যা। ঠিক আছে, তাহলে প্রথমে 50 জন নাবিকের, তাহলে 50 জন নাবিকের কত দিনে? 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পরে মানে 16 দিনের থেকে 10 দিন পরে আরো 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিল। তাহলে 16 দিন তো ছিল, কিন্তু 10 দিন পরে, ঠিক আছে,
তাহলে এটা 16 থেকে 10 বাদ দিলে হবে 6 দিন। কি আছে, 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিল, মানে 50 জন তো ছিল, তার সঙ্গে 10 জন যোগ দিল, নিয়ে হলো 60 জন। আর 60 জনের খাবারে কতদিন চলবে সেটা বের করতে বলেছে। তাহলে দেখো 50 থেকে 60, তাহলে নাবিকের সংখ্যা বাড়ছে। তো নাবিকের সংখ্যা যদি বাড়ে তাহলে যে খাবার মজুতের দিন সংখ্যা সেটা কি বাড়বে না কমবে? 50 জনের চলছিল 6 দিন, তাহলে 60 জনের ওই খাবারে বেশি দিন চলবে না কম দিন চলবে? 50 জন ছিল তাতেই খেয়েছিল 6 দিন, তাহলে 60 জন যদি হয় তাহলে তো আরও কম দিন চলবে। ঠিক আছে, তাহলে নাবিকের সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, খাবার মজুতের দিন সংখ্যা কমবে। তাহলে একটা যদি বাড়ে আর একটা যদি কমে তাহলে কি সম্পর্ক, সরল না ব্যস্ত? একটা বাড়ছে আর একটা কমছে, তাহলে হবে ব্যস্ত সম্পর্ক, অপোজিট। তো সেটা লিখে নেব যে নাবিকের সংখ্যা স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 3। ঠিক আছে, তাহলে নাবিকের সংখ্যা বাড়লে নাবিকের সংখ্যা বাড়লে খাবার মজুতের দিন সংখ্যা, খাবার মজুতের দিন সংখ্যা কমবে, কমবে। তাই এটা ব্যস্ত সম্পর্ক। ব্যাস, তাহলে থার্ড স্টেপও আমাদের কমপ্লিট। এবার আমাদের যে লাস্ট স্টেপ আছে সেটা আমরা করে নেব। তো লাস্ট স্টেপে কি, এটা হচ্ছে ফাইনাল স্টেপ। তাহলে 50 জন নাবিকের খাবারে চলে 6 দিন, তাহলে 50 জন নাবিকের খাবারে চলে, খাবারে চলে কতদিন? 6 দিন। তাহলে 50 দিনে চলছে, 50 জন নাবিকের খাবারে চলে 6 দিন, তাহলে একজন নাবিকের খাবারে বেশি দিন চলবে না কম দিন চলবে? 50 জন খাচ্ছিল তাতেই চলছিল 6 দিন, তাহলে এবার একজনা খাচ্ছে, তাহলে ওই খাবার বেশি দিন চলবে না কম দিন? তো বেশি দিন খাবে ও, তাহলে 6 গুণিত 50 দিন। ঠিক আছে, এবার কতজন? 60 জন। তাহলে একজন খেয়েছিল তাই আমাদের এতদিন লাগছিল, তাহলে 60 জন যদি খায় তাহলে তো কম দিন লাগবে। একজন যদি এতদিন খাচ্ছিল তাহলে এবার 60 জনা খেয়েছে, তাহলে তো অটোমেটিক কম দিন লাগবে। তাহলে 6 গুণিত 50 বাই 60, তাহলে 6 10 60, 10 5 50, তাহলে 5 দিন খাবে। তাহলে ব্যাস, 50 জন যদি 6 দিন খেয়েছিল তাহলে 60 জন কত দিন খাবে? 5 দিন খাবে। তাহলে অতএব বাকি খাবারে সকলের কতদিন চলবে? 5 দিন চলবে। তাহলে এটাই হয়ে গেল আমরা ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তো আশা করছি অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। এই অঙ্কটা আগের অঙ্কগুলো হচ্ছে একটু আলাদা ছিল, তাই অঙ্কটাতে আমি স্টার দিয়ে থাকলাম, কারণ এটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, বোঝার অঙ্ক ছিল, তাই তোমরা এই অঙ্কটা ভালোভাবে দেখবে। বুঝতে না পারলে তোমরা আরেকবার ভিডিওটা দেখবে এবং নিজে থেকে ট্রাই করবে। তো এবার আমরা 8এর দাগের অঙ্কটা করার পর এবার আমরা 9এর দাগের অঙ্কটাতে চলে যাব। তো বন্ধুরা, 9এর দাগের অঙ্কটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারার পর এবার 10এর দাগের অঙ্কটা আমরা দেখে নেব। ঠিক
ঠিক আছে। তো 10 দাগের অঙ্কটাতে কি বলছে, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন হিসাব করি। তাহলে এখানে দেখো আগের অঙ্কগুলোর চেয়ে কিন্তু একটু আলাদা রয়েছে, কারণ এখানে জন রয়েছে, দিন রয়েছে, বিঘা রয়েছে। মানে এতক্ষণ আমরা দুটোর মধ্যে কম্পেয়ার করছিলাম, তো এবার এখানে তিনটের মধ্যে কম্পেয়ার করতে বলা হচ্ছে। তো আমরা যেরকম করছিলাম, যেরকম সিকোয়েন্স স্টেপ ফলো করছিলাম, সেই সিকোয়েন্স বা সেই স্টেপই আমরা ফলো করব। ওখানে দুটো করছিলাম, এখানে এবার তিনটের মধ্যে করব। তাই আগের অঙ্কগুলো তুমি যত সহজভাবে বুঝতে পেরেছো, এই অঙ্কটা তার চেয়ে তুমি সহজভাবে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তো তোমরা কিন্তু দেখো। তো অ্যান্সার, এই অঙ্কগুলো করার জন্য আমি বলেছিলাম প্রথমে কি লিখবে, গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো গণিতের ভাষায় সমস্যাটি হলো। ঠিক আছে, গণিতের ভাষায় সমস্যাটি হলো। ঠিক আছে, এবার আমরা তিনটে আমাদেরকে করতে হবে। দুটো করছিলাম, মানে একটা বাম সাইডে ডান সাইডে বা বাম সাইডে ডান সাইডে আর মিডিলে তিনটে হবে। তাহলে জন রয়েছে, জন লিখে দিলাম। ঠিক আছে, দিন রয়েছে, দিন রেখে দিলাম। আর বিঘা আমাদেরকে কত বিঘা, তাহলে এটা ডান দিকে দেব। তাহলে আমরা জন, দিন আর বিঘা তিনটে। জন কত রয়েছে, 25 জন। কত দিন, 12 দিন। কত বিঘা, 15 বিঘা। ঠিক আছে, কতজন, 30 জন। কত দিন, 16 দিন। কত বিঘা বের করতে বলেছে, তো এটা আমরা জিজ্ঞাসা চিহ্ন করে দিলাম। তাহলে দেখো, এখন আমি ফার্স্ট স্টেপ আমাদের কমপ্লিট, সেকেন্ড স্টেপ আমাদের কমপ্লিট। এবার হচ্ছে থার্ড স্টেপের মধ্যে আমরা রিলেশন ফাইন্ড করব, যে কার সঙ্গে কার সম্পর্ক রয়েছে, কি সম্পর্কে একে অপরের সঙ্গে তারা রয়েছে। তাহলে দেখো, আমি যদি দিনটাকে ঢেকে দিই, মনে করো দিন এখানে নাই, তাহলে আমি যদি জন আর বিঘার মধ্যে দিয়ে কম্পেয়ার করি, তাহলে দেখো এখানে কিন্তু জনসংখ্যা বাড়ছে। তো 25 জন যদি 15 বিঘা চাষ করতে পারে, তাহলে 30 জন লোকে বেশি বিঘা চাষ করবে না কম বিঘা চাষ করবে? বেশি বিঘা চাষ করবে। 25 জনে যদি 15 বিঘা চাষ করতে পারে, তাহলে 30 জনে তার চেয়ে বেশি চাষ করবে। তাহলে এখানে জনের সংখ্যা যদি বাড়ছে, তো বিঘার পরিমাণও কিন্তু বাড়ছে। তাই দুটোই যদি বাড়ে, তাহলে কি সম্পর্ক, সরল সম্পর্ক। তো আমরা সেটা লিখে নিব। দেখো এখানে জন বাড়লে বিঘার চাষের পরিমাণও বাড়বে, মানও বাড়বে। তাই এটা সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে একটা কিন্তু আমরা রিলেশন দেখিলাম, জনের সঙ্গে বিঘার যে কি রিলেশনে আছে সেটা কিন্তু দেখিয়ে দিলাম। সিমিলারভাবে যদি আমি এই জনটাকে যদি ঢেকে দিই, আর তোমাকে যদি বলা হয় যে দিন আর বিঘার মধ্যে কি রিলেশন আছে সেটা তুমি ফাইন্ড করো, তখন তুমি কিভাবে করবে? তো দেখো, জন আমি ঢেকে দিলাম, তাহলে 12 দিনে যদি 15 বিঘা চাষ করতে পারে, মনে করো তোমারই কথা বলা হচ্ছে, যে 12 দিনে তুমি যদি 15 বিঘা জমি চাষ করো, তাহলে 16 দিনে তুমি কি বেশি বিঘা জমি চাষ করবে না কম করবে? 12 দিনে তুমি 15 করতে পারছো, তাহলে 16 দিনে তুমি নিশ্চয়ই বেশি চাষ করতে পারবে। তাহলে এখানে দিনের পরিমাণ যদি বাড়ছে, তাহলে বিঘা চাষের পরিমাণ, সেটাও কিন্তু বাড়ছে। তাহলে দিন আর বিঘা কি সম্পর্কের মধ্যে রয়েছে? দুটোই বাড়ছে, তাহলে সেটা রয়েছে সরল সম্পর্কের মধ্যে। তাহলে দেখো, দিন সংখ্যা বাড়লে বিঘার চাষের পরিমাণও বাড়বে।
তাই এটা দুটোই বাড়ছে, সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট, সেকেন্ড স্টেপ কমপ্লিট, রিলেশন কি আছে সেটাও দেখিয়ে দিলাম। এবার আমাদের আছে ফাইনাল স্টেপ, ফোর্থ স্টেপ। ঠিক আছে, দেখো এই জায়গার মধ্যে ছোট ছোট লিখে আমি একটু করার চেষ্টা করছি, আশা করছি এখানে আটাতে পারবো। তাহলে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন। ঠিক আছে, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন। এই জায়গাটা একটু ভালোভাবে, ঠিক আছে, লক্ষ্য রেখো। হ্যাঁ, এই জায়গাটা একটু জটিল আছে। হ্যাঁ, যদি তুমি প্রথমবার বুঝছো, কিন্তু আমি তোমাকে বুঝিয়ে দেব। ঠিক আছে, জিনিসটা তুমি এই দিকে শুধু ফোকাস দাও। তাহলে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে। এবার আমি বলছি যে 25 জন কৃষক একদিনে, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে। তাহলে 25 জন কৃষককে যদি একদিনে চাষ করতে বলা হয়, ঠিক আছে, ইমাজিন করো তোমাদের বাড়িতেই এরকম হচ্ছে যে 25 জন কৃষক তোমরা করেছো। ঠিক আছে, 12 দিনে তোমাদের 15 বিঘা জমি চাষ করছে। এবার তোমার বলা হচ্ছে যে 25 জন কৃষক যদি একদিনে চাষ করে, 12 দিন নয়, একদিনে, তাহলে বেশি বিঘা জমি চাষ করবে না কম? তো একদিনে তো 15 বিঘা জমি চাষ করবে, এটা 12 দিনে 15 বিঘা করছিল। তাহলে একদিনে যদি তাদেরকে করতে বলা হয়, তারা তো 15 বিঘা পারবে না, তারা কম পারবে। আর কম কম মানে কি? কম মানে হচ্ছে ভাগ। তাহলে 15 ছিল 15, আর 12কে আমরা 1 করেছি, সেই জন্য আমরা 12 দিয়ে ভাগ করে দিলাম। বিঘা জমি চাষ করেন। ঠিক আছে, এটুকু বুঝতে পারলে? এবার নেক্সট দেখো। তাহলে এবার 25 জন কৃষক একদিনে এত চাষ করে। এবার আমি বলছি একজন কৃষক একদিনে, দেখো 25 জন করছিল এত বিঘা, তাহলে আমি বলছি এবার একজন কৃষক একদিনে করছে, 25 জন করছিল একদিনে, তাই এতখানি করতে পারছিল। এবার আমি বলছি যে 25 জনালয় একজন কৃষক একদিনে, তাহলে সে কি এতখানি করতে পারবে? এতখানি তো 25 জন কৃষক মিলে একদিনে করেছে। এবার তোমাকে বলা হচ্ছে যে একজন কৃষক একদিনে, তাহলে এটুকুও করতে পারবে না। তাহলে কি হবে? ভাগ। তাহলে এ কম কম জমি চাষ করতে পারবে। তাহলে এটা হয়ে যাবে 15/12, এটা তো ছিল। তাহলে ভাগ কম, কম মানে 25কে আমি 1 করেছি, তাহলে 25টাও নিচে হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, কম করছি তো। ঠিক আছে, তাহলে এটাও তুমি কিন্তু বুঝতে পারলে। এবার দেখো 30 জন কৃষক একদিনে, একজন কৃষক একদিনে এতখানি করছিল। ঠিক আছে, এবার আমি বলছি একজন কৃষক আর নয়, এবার সে 30 জন কৃষক আমি নিয়ে এসেছি, নিয়ে ওদেরকে বললাম একদিনে চাষ করো। তাহলে ওরা কি এর চাইতে বেশি করবে না কম করবে? এটা তো একজন কৃষক একদিনে করছিল, তাহলে এবার আমি একজনের জায়গায় বলছি 30টা কৃষক মিলি করো, তাহলে তো এর চাইতে বেশি করবে, আর বেশি মানে গুণ। তাহলে 15/12 গণিত 25 গুণ, তাহলে 30টা কত চলে যাবে? ওপরে গুণ হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো 30 জন কৃষক একদিনে করছিল তো, কিন্তু আমাকে বের করতে কত দিনে বলেছে? 16 দিনে। তাহলে আমি 16 লিখবো, 16 দিনে। তাহলে 30 জন কৃষক একদিনে করছিল এতখানি। এবার আমি বলছি 30 জন কৃষকের একদিনে করতে হবে না, 16 দিনে করতে হবে। মানে একদিনের কাজটা 16 দিনে করবে। তাহলে একদিনে যেই কাজটা করছিল সেইটা যদি আমি 16 দিনে করতে বলি, তাহলে 16 গুণ বেশি করবে।
তাহলে 16 গুণ বেশি করবে, বেশি মানে কি গুণ, আর 16 গুণ বেশি মানে 16টা কত গুণ হবে, ওপরে চলে যাবে। তাহলে 15 গণিত 30 এটা তো ছিল, 12/25 এটাও ছিল, ঠিক আছে। কিন্তু এই যে 16 গুণ বেশি করবে, সেই 16টা উপরে চলে যাবে। ব্যাস হয়ে গেল তোমার অঙ্ক। এবার তুমি কাটাকাটি করো, ব্যাস তাহলে তোমার ফাইনাল অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো কাটাকাটি করব, 3 দিয়ে কাটছি, 3 4 12, 3 5 15, 5 5 25, 5 6 30, 4 4 16। তাহলে কত বিঘা? 6 4 24 বিঘা। তাহলে ব্যাস এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এই জায়গাটুকুই খুবই ভাইটাল, এই জায়গাটুকুনি বোঝাচ্ছিল। আমি খুব আস্তে আস্তে ধরে ধরে সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম। আশা করছি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। একবার যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আর একবার দেখো, স্পেশালি এই পোর্শনটা বারবার দেখো, তাহলে এই জায়গাটা তুমি বুঝতে পেরে যাবে। পরবর্তীতে আর তোমার কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো আমাদের কিন্তু 24 বিঘা চলে এলো। তাহলে আমরা অতএব এখানে লিখে নিচ্ছি জায়গা শর্টেজের জন্য যে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা? 24 বিঘা জমি চাষ করবেন। হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করছি বন্ধুরা 5 থেকে 10, 6 থেকে 10 পর্যন্ত যে অঙ্কগুলো ডিসকাস করা হলো খুব সুন্দরভাবে তুমি বুঝতে পেরেছো। আর আগের যে অঙ্কগুলো তুমি করালাম আমি, সেগুলোর চাইতে এটা কি তোমার সহজ মনে হলো না? যদি সহজ মনে হয় তাহলে প্লিজ তোমরা একটা ভিডিওতে কমেন্ট করিও, ঠিক আছে। আর যদি আমার এই চ্যানেলের যে কন্টেন্টগুলো যাচ্ছে সেগুলো যদি মনে হয় যে না এগুলো দিয়ে আমি খুব সহজে অঙ্কগুলো বুঝতে পারছি, তাহলে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে। আর তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ক্লাসের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন।